আজকে আমাদের আলোচ্য বিষয় কোষ। জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। জীবদেহের কোষ হলো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। এই কোষ জীবদেহ যখন একটি কোষ নিয়ে তৈরি হচ্ছে তখন সেই জীবদেহটাকে বলা হবে এককোষী। আর একের বেশি নিয়ে যখন এককোষী জীব, একের বেশি কোষ নিয়ে যখন জীবদেহ তৈরি হবে তখন সেই কোষ দেহটাকে বলা হবে জীবদেহকে বহুকোষী জীব। এককোষী জীব হচ্ছে দেখো অ্যামিবা উদাহরণ। বহুকোষী জীব তোমরা জানো, আমরা নিজেরাই একটা বহুকোষী জীব। মানুষ, গাছ যেমন আম গাছ, বট গাছ, যা ইচ্ছা তুমি বলো না কেন, ব্যাং, সবই বহুকোষী জীব। হ্যাঁ, তাহলে একের বেশি যখন কোষ নিয়ে তৈরি হবে তখন সেটাকে বলা হবে বহুকোষী জীব। যে এককোষী জীব সে একটা কোষ দিয়ে জীবনের সমস্ত শারীরবৃত্তীয় কাজগুলো সুসম্পন্ন করে। আর যে বহুকোষী জীব, সেই বহুকোষী জীবের কোষগুলো, বহুকোষী জীবের দেহে বিভিন্ন আকারের বিভিন্ন গঠনের কোষ দেখা যায়। আমরা অন্য একটি ভিডিওতে কোষের বিভিন্ন আকার, গঠন এবং তার মেজারমেন্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা কোষের গঠনটাই দেখব, একটা আদর্শ কোষের গঠন। বহুকোষী জীবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোষ থাকতে পারে, বিভিন্ন আকারের কোষ থাকতে পারে, তাদের কাজগুলোও বিভিন্ন হতে পারে। কিন্তু কোষকে জীবনের সমস্ত কাজগুলোতে অংশগ্রহণ করতে হয়। কোষ হলো জীবনের আধার। এই কোষ কে আবিষ্কার করেছিলেন? 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক। রবার্ট হুক তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে মা যেমন গোল গোল আলু ভাজা কাটতে সেরকম স্লাইস তৈরি করেছিলেন কর্কের। সেখানে দেখেছিলেন এই রকম অনেক পুটুরি দেখেছিলেন, ঘরের মতো অংশ দেখেছিলেন রবার্ট হুক। এরকম যে পুটুরি দেখেছিলেন, ঘর দেখেছিলেন, সেটা আসলে কি ছিল? সেটা ছিল মৃত একটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, যেটা রবার্ট হুক দেখেছিলেন। ল্যাটিন শব্দ আছে সেলুলিক। ল্যাটিন শব্দ এই যে সেলুলিক, এই সেলুলিক কথার অর্থ হলো ঘর। এর মানে হচ্ছে ঘর। রবার্ট হুক যেটা দেখেছিলেন সেটা ঘরের মতোই অংশ, সেই জন্য এটাকে বলা হয় সেল। আমরা বাংলায় বলি কোষ। বোঝা গেল? রবার্ট হুক যে কোষ দেখেছিলেন তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে, সে কোষটা আসলে কিন্তু মৃত কোষ। এরপর 1674 খ্রিস্টাব্দে লিয়েন হিক, বিজ্ঞানী লিয়েন হিক, তিনি তার তৈরি অণুবীক্ষণ যন্ত্রে সর্বপ্রথম ব্যাকটেরিয়ার কোষ দেখেছিলেন। এরকম তিনি দেখেছিলেন। এই যে তিনি ব্যাকটেরিয়ার কোষ দেখেছিলেন, এই কোষটাই ছিল প্রথম দেখা জীবিত কোষ। এই কোষটাই ছিল প্রথম দেখা জীবিত কোষ, লিয়েন হিক যেটা দেখেছিলেন। এরপরে বিভিন্ন বিজ্ঞানী কোষের বিভিন্ন কিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং বিভিন্ন কিছু আবিষ্কার করেছেন। যেমন 1835 খ্রিস্টাব্দে বিজ্ঞানী দুরজারদিন কোষের ভিতরে একটা জেলির মতো অর্ধতরল থকথকে অংশ দেখেছিলেন, যাকে তিনি নাম দিয়েছিলেন সারকোট। কি নাম দিয়েছিলেন? সারকোট। এই জেলির মতো অংশ যাকে দুরজারদিন
সার্কোড বলেছিলেন, পরবর্তীকালে এই সার্কোডের নাম বদলে বিজ্ঞানী পার্কিনজি এনার নাম দিলেন, এই বস্তুটার নাম দিলেন প্রোটোপ্লাজম। এটা হচ্ছে কোষের ভিতরে অবস্থিত জেলির ন্যায় থকথকে পদার্থ। বোঝা গেল? এরপরে এই ঘটনাটা ঘটে 1831 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে এটা 1835 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে এই ঘটনাটা ঘটে, প্রোটোপ্লাজম নাম দেন 1839 খ্রিস্টাব্দে। ঠিক এই সময় 1838 এবং 39 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোয়ান এবং স্লেইডেন কোষ তত্ত্ব আবিষ্কার করেছিলেন। কোষ তত্ত্ব আবিষ্কার করেছিলেন কে কে? বিজ্ঞানী সোয়ান এবং বিজ্ঞানী স্লেইডেন। এই যে কোষ তত্ত্ব আবিষ্কার করেছিলেন, এই কোষ তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল না, প্রত্যেকটা সজীব বস্তু কোষ দিয়ে তৈরি এবং প্রতিটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে উৎপত্তি হয়েছে। তার মানে কি, প্রতিটা সজীব বস্তু, প্রতিটা জীব, আমি বলতে পারি প্রতিটা জীব কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি, এবং পূর্ববর্তী কোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হয়। এই দুটো ছিল কোষতত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়। প্রতিটা জীব কোষ দিয়ে তৈরি, পূর্ববর্তী কোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হয়। আমরা দশম শ্রেণীতে কিভাবে একটা কোষ থেকে আর একটা কোষের উৎপত্তি ঘটে, দ্যাট ইজ কোষ বিভাজন বা কোষের জনন, আমরা দেখব। আজকে আমরা যেটা আলোচনা করব, এটা পরের ভিডিও আমি বলবো। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটি কোষের গঠন, আদর্শ একটি কোষের গঠন সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখেছি যে প্রতিটি সজীব বস্তুই কোষ দিয়ে তৈরি। সেই কোষের ভিতরে কি থাকে? প্রতিটা কোষ দেখা যায় একটা আবরণে আবৃত থাকে। প্রতিটা কোষ, সেটা উদ্ভিদ কোষ হতে পারে এবং প্রাণী কোষ, একটা আবরণে আবৃত থাকে। এই যে কোষের আবরণটাকে বলা হয় কোষ পর্দা। আমরা কোষ সম্বন্ধে একাদশ শ্রেণীতে আমরা বিস্তারিত আলোচনা করব কোষের গঠন সম্পর্কে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কোষের গঠন আমরা অতি সংক্ষেপে আমরা দেখব, ঠিক আছে? এই যে কোষ পর্দা, এই কোষ পর্দা প্রধানত প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। কোষ পর্দা কি দিয়ে তৈরি? প্রোটিন ও প্রধানত লিপিড দিয়ে তৈরি। এতে কিন্তু কার্বোহাইড্রেটও থাকে। কোষ পর্দাটা হচ্ছে সজীব পর্দা, এটা হচ্ছে সজীব পর্দা। এই কোষ পর্দাকে আমরা বলি PLP পর্দা, প্রোটিন লিপিড প্রোটিন পর্দা। বিজ্ঞানী রবার্টসন কোষ পর্দার এই যে PLP মডেল দিয়েছিলেন 1959 সালে। তাকে বলা হয় রবার্টসনের একক পর্দা। বিজ্ঞানী রবার্টসন দিয়েছিলেন বলে তাকে বলা হয় রবার্টসনের একক পর্দা। এই রবার্টসনের একক পর্দায় কি ছিল গঠনটা? এরকম দুটো স্তর ছিল। কার দুটো স্তর ছিল? লিপিডের দুটো স্তর ছিল। এই দ্বিস্তরী লিপিড স্তরের মধ্যে, এটা হচ্ছে লিপিড, দ্বিস্তরী লিপিড স্তরের মধ্যে দুপাশে ছিল প্রোটিনের স্তর। দুপাশে কি ছিল? প্রোটিনের স্তর ছিল।
এই যে প্রোটিনের স্তর, একটি ছিল অন্তঃস্থ প্রোটিন, আরেকটি ছিল বহিঃস্থ প্রোটিন। লিপিড স্তরের বাইরে প্রোটিন স্তরের প্রোটিন অণুগুলো ছিল মিউকোপ্রোটিন প্রকৃতির। এরপরে এই কোষ পর্দার যে মডেল আমাদের সামনে এলো, সেটা হচ্ছে কোষ পর্দার তরল মোজাইক মডেল। কোষ পর্দার মোজাইক মডেল। এই কোষ পর্দার তরল মোজাইক মডেল কে আবিষ্কার করলেন? বিজ্ঞানী নিকেলসন অ্যান্ড সিঙ্গার। এটা 1972 সালে সিঙ্গার এবং নিকেলসন কোষ পর্দার এই তরল মোজাইক নকশার কথা বলেছিলেন। সেখানে দেখা গিয়েছিল কোষ পর্দা দ্বিস্তরী প্রোটিন অণু নিয়ে গঠিত। এই প্রোটিন অণুগুলোর মধ্যে দ্বিস্তরী লিপিড অণু নিয়ে গঠিত। এই লিপিড অণুগুলোর মধ্যে প্রোটিন অণুগুলি, এটা হচ্ছে প্রোটিন অণুগুলি গাঁথা অবস্থায় থাকে। এখানে দেখা গিয়েছিল যে এই যে প্রোটিন অণুগুলো এমন পাওয়া গিয়েছিল, কিছু কিছু প্রোটিন অণু সম্পূর্ণভাবে গাঁথা অবস্থায় ছিল, আবার কিছু কিছু প্রোটিন অণু আংশিকভাবে গাঁথা অবস্থায় ছিল। যে প্রোটিন অণুগুলো সম্পূর্ণভাবে গাঁথা অবস্থায় ছিল, সেই প্রোটিন অণুগুলোকে বলা হয়েছে অন্তঃস্থ প্রোটিন। সেই প্রোটিন অণুগুলোকে কি বলা হয়েছে? অন্তঃস্থ প্রোটিন। এই যে এগুলো সবই প্রোটিন অণু, এই যে সম্পূর্ণভাবে গাঁথা অবস্থায় আছে, এই যে প্রোটিন অণুটা সম্পূর্ণভাবে গাঁথা অবস্থায় আছে, এই প্রোটিন অণুটা সম্পূর্ণভাবে গাঁথা অবস্থায় আছে, এগুলো হচ্ছে সব অন্তঃস্থ প্রোটিন। কিন্তু এই প্রোটিন অণুটা সম্পূর্ণভাবে গাঁথা অবস্থায় নেই। এই প্রোটিন অণুটাকে বলা হয়েছিল বহিঃস্থ প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন। এগুলো ছিল অন্তঃস্থ প্রোটিন। আর এটা ছিল বহিঃস্থ প্রোটিন। এই অন্তঃস্থ প্রোটিনের মধ্যে যে প্রোটিনগুলি কোষ পর্দার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত স্পর্শ করেছিল সম্পূর্ণভাবে গাঁথা অবস্থায় থেকে, তাদেরকে বলা হয় ট্রান্স মেমব্রেন প্রোটিন। তাদেরকে কি প্রোটিন বলা হয়? ট্রান্স মেমব্রেন প্রোটিন। এই কোষ পর্দার মধ্যে যে দ্বিস্তরী লিপিড অণুগুলো ছিল, লিপিড অণুগুলোর দুটো প্রান্ত ছিল। এটা হচ্ছে মস্তক, এটা হচ্ছে পোলার প্রান্ত, আর এটা হচ্ছে নন পোলার প্রান্ত। এই পোলার প্রান্তগুলো ছিল জলাকর্ষী, আর নন পোলার প্রান্তগুলো ছিল জল বিকর্ষী অংশ। এই যে গঠন, তরল মোজাইক গঠন, এই গঠনের সাহায্যে এবং কিছু কিছু প্রোটিনের সঙ্গে যখন কার্বোহাইড্রেটের অলিগোস্যাকারাইড যুক্ত অবস্থায় ছিল, তখন সেটাকে বলা হয়েছিল গ্লাইকোপ্রোটিন। আর যখন কিছু কিছু লিপিডের সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত অবস্থায় ছিল, তখন সেটা হচ্ছে গ্লাইকোলিপিড। যদি আমি এখানে কার্বোহাইড্রেট আঁকি, প্রোটিনের সঙ্গে যখন এইরকম কার্বোহাইড্রেট যুক্ত অবস্থায় আছে, তখন হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর লিপিড অণুর সঙ্গে যখন কার্বোহাইড্রেট ছিল, যেটা সবুজ দিয়ে আঁকছি কার্বোহাইড্রেট, এটা হচ্ছে অলিগোস্যাকারাইড, তখন সেটাকে বলা হয়েছিল গ্লাইকোলিপিড। তাহলে এই কোষ পর্দার কাজ কি? কোষ পর্দা প্রধানত কোষকে একটা আকার দেয় এবং পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তরল কোষ এবং কঠিন খাদ্য গ্রহণ করে, ব্যাপন অভিস্রবণে সাহায্য করে এবং কোষ পর্দা বিভিন্ন কোষ অঙ্গাণু গঠনে সাহায্য করে। এই গেল কোষ পর্দা। তাহলে এরপরে আমরা দেখব কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ পর্দার বাইরে এই কোষ পর্দাটা কেবলমাত্র প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষে, সমস্ত কোষেই কোষ পর্দা থাকে, কিন্তু উদ্ভিদ কোষে দেখা যায় কোষ পর্দার বাইরে আরেকটি অংশ থাকে, যাকে বলা হয় কোষ প্রাচীর, আরেকটি আবরণ। এই আবরণটাকে বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা
তিনটে অংশ নিয়ে গঠিত। এই তিনটে লেয়ার থাকে কোষ প্রাচীরের। এই কোষ প্রাচীরের তিনটে লেয়ার, একদম দুটো কোষের মধ্যখানে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয়, আমি এই যে নীল দিয়ে আঁকছি বড় করে, মধ্য ল্যামেলা। একে কি বলা হয়? মধ্য ল্যামেলা। আমি এখন বলছি কোষ প্রাচীর। মধ্য ল্যামেলা বলা হয়। মধ্য ল্যামেলার দুপাশে থাকে, মধ্য ল্যামেলার দুপাশে থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর, যেটা আমি লাল দিয়ে করছি। মধ্য ল্যামেলার দুপাশে কি থাকে? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উভয় দিকে থাকে গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উভয় দিকে থাকে গৌণ প্রাচীর। এই কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ হচ্ছে এক প্রকারের কার্বোহাইড্রেট, সেলুলোজ দিয়ে তৈরি প্রধান। তাছাড়া কি থাকে? হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন ইত্যাদি থাকে। এই কোষ প্রাচীর হচ্ছে মৃত। কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীর উদ্ভিদ দেহকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এবং উদ্ভিদ দেহকে একটা আকার দেয়। এই কোষ প্রাচীরের মধ্যে ছিদ্র দেখা যায়, যে ছিদ্র দিয়ে কোষ প্রাচীর একটা, এইখানে একটা কোষ আছে, তাহলে এই কোষ থেকে এই কোষের মধ্যে, দুটো কোষে সাইটোপ্লাজমের মধ্যে আদান প্রদান সংগঠিত হয়। এই যে ছিদ্রটাকে বলা হয় প্লাজমাডেসমাটা। কোষ প্রাচীরের এই ছিদ্রটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। তার সাহায্যে কি হয়? দুটো কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করা হয়, প্লাজমোডেসমাটা। তাহলে আমরা পড়লাম কোষ পর্দা, দেখলাম কোষ প্রাচীর, দেখলাম। এরপরে আমরা দেখব মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া, এই কোষ পর্দার ভেতরে, মাইটোকন্ড্রিয়া দেখার আগে একটা ঘটনা বলি। কোষ পর্দার ভেতরে যে জেলির মতো অংশটা থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের দুটো অংশ থাকে। একটা হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে একটা গোলাকার অংশ থাকে, যে অংশটা কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের যে অংশ সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু, বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, বিভিন্ন পরিপোষক, দ্যাট ইজ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং বিভিন্ন ধরনের বস্তু সাইটোপ্লাজমের মধ্যে থাকে। সাইটোপ্লাজমটা হচ্ছে জেলির মতো থকথকে পদার্থ। এই সাইটোপ্লাজমের মধ্যেই থাকে একটা কোষ অঙ্গাণু যাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। তাহলে এখন আমরা দেখব মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার যদি গঠন আমরা দেখি তাহলে দেখব মাইটোকন্ড্রিয়াতে দুটি একক পর্দা আছে। এই যে দুটি একক পর্দা, এটা হচ্ছে বহির পর্দা এবং এটি হচ্ছে, ভিতরেরটি হচ্ছে অন্তঃপর্দা। এই বহির পর্দা এবং অন্তঃপর্দার মধ্যখানে দেখা যাচ্ছে, বহির পর্দা এবং অন্তঃপর্দার মধ্যখানে একটা স্থান আছে। এই যে আমি নীল সেট করছি, একটা সেট করে দিই, বোঝা যাবে ভালো করে। এটাকে বলা হয় বহির প্রকোষ্ঠ। এই বহির প্রকোষ্ঠকে বলা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। স্থান। এখানে একটি তরল থাকে, এখানে সব থেকে এই তরলে বেশি থাকে কোএনজাইম এ, এবং অন্যান্য ধরনের উৎসেচক থাকে। এই যে অন্তঃপর্দা ভেতরের দিকে আঙুলের মতন ভাঁজ হয়ে যে অংশ তৈরি করে একে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টির, অন্তঃপর্দার ক্রিস্টি এবং
অন্তঃপর্দা দিয়ে ভিতরে যে অংশ তৈরি হয় সেখানটাকে বলা হয় ধাত্র। সেটাকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াল ধাত্র। এই ধাত্রের মধ্যে কি কি থাকে? এই ধাত্রের মধ্যে একটা ডিএনএ থাকে, যে ডিএনএটাকে বলা হয় এমটি ডিএনএ। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আরএনএ থাকে, কি থাকে? আরএনএ থাকে, রাইবোজোম থাকে। রাইবোজোম একটা কোষ অঙ্গাণু। হ্যাঁ, রাইবোজোম হচ্ছে, এটা আমি লিখলাম 70S রাইবোজোম থাকে। যখন রাইবোজোম পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। এবং বিভিন্ন উৎসেচক থাকে। এই মাইটোকন্ড্রিয়ার ধাত্রের দিকে টেনিস র্যাকেট মতো একটা কণা থাকে। আমি যদি সেটাকে আঁকি, এরকম হবে টেনিস র্যাকেটের মতো কণা। এটাকে বলা হয় F0F1 বস্তু বা অক্সিজোম বা ফার্নান্ডেজ মোরান অধঃএকক। এইখানে এডিপি, অন্য কালি দিয়ে লিখি, এই F0F1 বস্তুতে এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি নামক শক্তিধর যৌগ গঠন করে। এই এটিপির মধ্যেই শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে বলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস। এই এটিপির মধ্যে শক্তিটা থাকে বলে এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ থাকে, আরএনএ থাকে, রাইবোজোম থাকে। তার ফলে মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষ করতে পারে এবং একটা মাইটোকন্ড্রিয়া থেকেই আরেকটা মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হতে পারে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। বোঝা গেল? মাইটোকন্ড্রিয়ার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গলজি বডি বা গলগি বডি। এই গলজি বডি বা গলগি বডি প্রাণী কোষে দলবদ্ধভাবে থাকে, উদ্ভিদ কোষে এরা বিক্ষিপ্তভাবে থাকে। এদের ডিকটিওজোম বলা হয় উদ্ভিদ কোষে। এরা কোথা থেকে উৎপত্তি হয়? এই গলজি বডি। এরা প্রধানত কোষ পর্দা, আরেকটি অঙ্গাণু আছে ER বলে, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, এবং নিউক্লিয় পর্দা থেকে উৎপত্তি হয়। এরা নিউক্লিয়াসের কাছে এই রকম করে অবস্থান করে গলজি বডি। বোঝা গেছে? আমি যদি এই গলজি বডিটাকে আঁকি, দেখবো এই রকম গঠন, থলির মতো অংশ দেখা যায়। এরকম থলি অনেক পাওয়া যায়, এরকম থলির মতো অংশ দেখা যায়। এই যে থলির মতো অংশ, এটাকে বলা হয় সিস্টার্নি। এটা হচ্ছে চ্যাপ্টা থলি, এটাকে বলা হয় চ্যাপ্টা থলি। এবং এই সিস্টার্নির এখানে শাখা প্রশাখা যুক্ত নলের মতো থলি তৈরি হয়। এই যে সিস্টার্নির এখানে শাখা প্রশাখা যুক্ত নলের মতো থলি তৈরি হয়েছে, এটাকে বলা হয়, আর একটা আমি সিস্টার্নি আঁকছি, এই থলিটাকে বলা হয় টিবিউলস। এটাকে বলা হয় টিবিউলস। এবং গলগি বডির এই যে সিস্টার্নির একটা অবতল অংশ আছে দেখা যাচ্ছে, আর একটা উত্তল অংশ আছে। এই উত্তল অংশটা নিউক্লিয়াসের দিকে আছে, এই যে দেখতে পাচ্ছি উত্তল অংশটা নিউক্লিয়াসের দিকে আছে। এই উত্তল অংশটাকে বলা হচ্ছে সৃষ্টির তল, অবতল অংশটাকে বলা হচ্ছে পরিণতির তল। এই গলগি বডির কোষ পর্দার দিকে যেটা থাকে সেখানে অনেক কি থাকে? থলি থাকে, ছোট বড় থলি। ছোট থলিগুলোকে বলা হয় ভেসিকল, আর বড় থলিগুলোকে বলা হয় ভ্যাকুউল। ভেসিকল এবং ভ্যাকুউল। হ্যাঁ,
তাহলে বড় থলিগুলোকে কি বললো? ভ্যাকুওল। আর এটা হচ্ছে ভেসিকল। এই গেল গলগি বডির গঠন। এবার গলগি বডির কাজ কি? গলগি বডি প্রধানত হরমোন ক্ষরণে সাহায্য করে এবং বিভিন্ন প্রকার উৎসেচক ক্ষরণ করে। এ হচ্ছে ক্ষরণমূলক কাজ করে। কি কি ক্ষরণ করে? হরমোন, উৎসেচক ইত্যাদি। এই গলগি বডি লাইসোজোম সৃষ্টিতে, আরেকটি কোষ অঙ্গাণুর নাম হচ্ছে লাইসোজোম। এই গলগি বডি থেকে লাইসোজোম সৃষ্টি হয় এবং আমরা জানি তাহলে লাইসোজোম তৈরি হয়। আর একটা জানি যে এই যে আমি আঁকছি, দেখো, বুঝতেই পারছো এটা কি আঁকছি? এটা হচ্ছে শুক্রাণু। শুক্রাণুর মাথায় টুপির মতো একটা অংশ থাকে যাকে বলা হয় অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম সৃষ্টিতে গলগি বডি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। গলগি বডির পর আমরা যেটা করব হচ্ছে এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, ইআর যাকে বলা হচ্ছে। এই এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম বা ইআর এটা দুটো ভাগে বিভক্ত। এটা হচ্ছে এসইআর আর আরইআর। এরা কি করে? সাইটোপ্লাজমের মধ্যে এরম করে থাকে। এটাও হচ্ছে নলের মতো অংশ। এই যখন ইআর এর গায়ে নলের মতো অংশ যখন রাইবোজোম যুক্ত হয়, আমি পড়াতে গিয়ে বলি, মা দেখবে যখন লম্বা লম্বা ঝুড়ো ঝুড়ো আলু ভাজা করে, সেটা শুধু আলু ভাজাটাও করা যায়, আবার তাতে একটু গোটা পোস্ত দেয়া যায়। পোস্ত দিয়ে দিলে আলু ভাজাটা এরকম দেখতে হয়। ঠিক সেই রকম ইআর এর গায়ে যখন রাইবোজোম নামক কোষ অঙ্গাণু যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় রাফ ইআর, অমসৃণ ইআর। আর যখন রাইবোজোম যুক্ত হয় না, তখন বলা হয় স্মুথ ইআর বা মসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। এই যে মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, এদের গঠনে কি দেখা যায়? এদের গঠনেও এদের গঠনে তিনটে অংশ দেখা যায়। যেমন গলজি বডিতে চারটে অংশ দেখা গিয়েছিল, এদের হচ্ছে সিস্টার্নি দেখা যায়, টিবিউল দেখা যায়, ভেসিকল দেখা যায়। তাহলে এদের গঠনে কি কি দেখা যায়? থলি, নলের মতো। এদেরও সিস্টার্নি, টিবিউলস আর ভেসিকল দেখা যায়। এদের ভ্যাকুওল থাকে না। বোঝা গেল? তাহলে এদের কাজ কি? এই যে মসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম এর লিপিড সংশ্লেষ করে। এদের অনেক কাজ আছে, আমরা সংক্ষেপে জানবো। লিপিড সংশ্লেষ করে। এবং অমসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম এ কি করে? প্রোটিন সংশ্লেষ করে। এবং এরা দুজনেই একত্রে কি করে? এরা এমন করে থাকে, এই যে সাইটোপ্লাজমের মধ্যে এমন অনেক প্রকোষ্ঠ, অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে, যার ফলে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠিত হতে পারে। বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার বিভিন্ন জায়গা ঠিক করে দেয়।
অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত হয়ে। বোঝা গেল? এরপরে আমরা করব রাইবোজোম। এই যে রাইবোজোমের কথা বললুম, দেখো এখানে রাইবোজোম যুক্ত আছে, প্রোটিন সংশ্লেষ করছে। দেখি এবার রাইবোজোম কি করে। দেখো রাইবোজোম প্রধানত আরএনএ এবং প্রোটিন নিয়ে তৈরি। রাইবোজোমের দুটো অধ একক থাকে, একটা হচ্ছে ছোট অধ একক আর একটা হচ্ছে বড় অধ একক। ছোট অধ এককটাকে লিখেছি দেখো 30S, বড়টাকে লিখেছি 50S, যোগ করে তো 80 হবার কথা। আমি এবার রাইবোজোমটাকে লিখলাম 70S রাইবোজোম তৈরি হয়েছে। আবার একটা লিখি 40S এবং 60S, দুটো অধ একক মিলিত হয়ে যে রাইবোজোমটা তৈরি হলো সেটা হচ্ছে 80S। তাহলে কি ব্যাপার হলো, মিলছে না কেন? যোগ করে, এটা দুটো যোগ করেই তো রাইবোজোমটা তৈরি হয়েছে। এই এসটা হচ্ছে আসলে একটা ইউনিট, যেটাকে বলা হয় ভেদবার্গের ইউনিট। এটা হচ্ছে অধঃক্ষেপণ গুণাঙ্ক, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। কি কি বললাম? অধঃক্ষেপণ গুণাঙ্ক, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এটা কি? যদি তুমি দেখো যে একটা আমি উদাহরণ দিচ্ছি, একটা কাঁচের গ্লাসে তোমার বাগান থেকে একটু মাটি নিয়ে এসে 1 গ্লাস জলেতে সেটা গুললে খুব নাড়িয়ে দিলে, নাড়িয়ে যদি রেখে দাও, তখন দেখবে আস্তে 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 ওই বিভিন্ন পদার্থের বালি, হ্যাঁ, এবং একটাতে বালি নিলে আর একটাতে কাদা নিলে, দুটো গ্লাসে যদি তুমি নাও, দেখবে দুটো গ্লাসে এরকম নিয়েছো, দুটো গ্লাসে একটাতে জলেতে বালি আর একটাতে কাদা, আর এটাতে বালি দিয়ে খুব নাড়িয়ে ছেড়ে দিলে, তুমি দেখবে বালিটা খুব তাড়াতাড়ি সেডিমেন্ট পড়ে গেল, কাদাটা সেডিমেন্ট করতে, অধঃক্ষেপ করতে অনেক দেরি হচ্ছে, কারণ বালির সেডিমেন্টেশন রেট অনেক বেশি, কাদার সেডিমেন্টেশন রেট কম। ঠিক এটাও হচ্ছে তাই। এমন একটা যন্ত্র নিয়েছে, সেই যন্ত্রটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্র। সেই সেন্ট্রিফিউজ যন্ত্রের টিউবের মধ্যে এই অধ একক গুলোকে যদি আলাদা আলাদা ভাবে এইরকম অধঃক্ষেপ ফেলা যায়, সেই অধঃক্ষেপটার রেট হচ্ছে এগুলো। এটা একটা রেট, এটা আমরা বড় হয়ে জানবো। এটা হচ্ছে 30S, এটা 50S, আর দুটো মিলিয়ে যখন গোটা রাইবোজোমটাকে করছে তখন তার রেট হচ্ছে 70S। এর উপরে ভিত্তি করে রাইবোজোমের প্রকারভেদ করা হয়। তাহলে রাইবোজোম 70S রাইবোজোম দেখলে, 80S রাইবোজোম দেখলে। মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোম আছে সেই রাইবোজোমটা হচ্ছে 55S হতে পারে, আবার 70S হতে পারে। আবার প্লাস্টিড বলে একটা, আমি অঙ্গাণুর কথা পরে আমরা জানবো এরপর, তাতেও রাইবোজোম থাকে। সেই রাইবোজোমটা হচ্ছে প্লাস্টিডিয়াল রাইবোজোম, তাতেও থাকে 70S রাইবোজোম। এই রাইবোজোমের তাহলে কাজ কি? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, কারণ সকল প্রকার প্রোটিন রাইবোজোম সংশ্লেষ করে। আমরা জানি প্রোটিন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যকে বহন করে এবং সেই প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোম। তাছাড়া রাইবোজোম ফ্যাটের বিপাকে সাহায্য করে আর আরএনএ সঞ্চয় করে। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কি করে প্রোটিন তৈরি করে সেটা যখন আমরা দ্বাদশ শ্রেণীতে পড়ব, দ্বাদশ শ্রেণীতে দেখব রাইবোজোম কিভাবে প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে। বোঝা গেল? এরপরে দেখি আমরা কি পড়ব, এরপরে পড়ব লাইসোজোম। লাইসোজোম হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত, এটা একটা ছোট স্থলি, এর মধ্যে প্রচুর উৎসেচক থাকে। আমরা জানি উৎসেচকের কাজ কি? পরিপাকে অংশগ্রহণ করা। লাইসোজোম এইরকম ভাবে, লাইসোজোমে প্রায় 50 রকমের আদ্র বিশ্লেষক উৎসেচক থাকে। লাইসোজোম পরিপাকে অংশগ্রহণ করে। বোঝা গেছে? লাইসোজোম কিসে অংশগ্রহণ করে? লাইসোজোম পরিপাকে অংশগ্রহণ করে। যে লাইসোজোমটা
প্রথমেই তৈরি হলো সদ্য গঠিত লাইসোজোম, সে কিন্তু পরিপাকে অংশগ্রহণ করতে পারে না। সেই সদ্য গঠিত লাইসোজোম পরিপাকে, যাকে প্রাথমিক লাইসোজোম বলা হচ্ছে, প্রাথমিক লাইসোজোম পরিপাকে অংশগ্রহণ করে না। প্রাথমিক লাইসোজোম থেকে তৈরি হয় গৌণ লাইসোজোম। গৌণ লাইসোজোম পরিপাকে অংশগ্রহণ করে এবং বিভিন্ন প্রকারের গৌণ লাইসোজোম আছে। আমরা তো ক্লাস এখানে খুব সংক্ষেপে পড়ছি, ওই জন্য আমরা এখন সেগুলো সম্বন্ধে অত আলোকপাত করব না। আমরা দেখব লাইসোজোম কি কাজ করে। লাইসোজোম কোনো বহির্কোষীয় বস্তু যদি আসে, সেই বহির্কোষীয় একটা বস্তু কোষে প্রবেশ করলো, এই বস্তুটা লাইসোজোম সেখানে যাবে, গিয়ে সেই বস্তুটার সঙ্গে, যদি বস্তুটা কঠিন বস্তু হয় তার সঙ্গে এক বস্তুটাকে নিজের শরীরের মধ্যে নিয়ে নেবে, নিয়ে কঠিন বস্তুকে লাইসোজোম শরীরের মধ্যে নিয়ে তৈরি করলো, তখন তাকে লাইসোজোম বলবে না, ফ্যাগোজোম বলবে। এইবার লাইসোজোমের মধ্যে যে উৎসেচক আছে, সেই উৎসেচকের সাহায্যে এই কঠিন বস্তুটাকে লাইসোজোম কি করে দেবে? ধ্বংস করে দেবে। এইভাবে দেখা যায় লাইসোজোম এইটা, এবং এইটা ধরো মাইটোকন্ড্রিয়া। লাইসোজোম মাঝে মাঝে বিভিন্ন কোষ অঙ্গাণুকে এইভাবে নিয়ে, এটা যখন মাইটোকন্ড্রিয়ার সঙ্গে কিংবা এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের সঙ্গে লাইসোজোম যুক্ত হবে, তখন এটা তৈরি হবে অটোফ্যাগোজোম। এ কি করবে? মাইটোকন্ড্রিয়াটাকে ধ্বংস করে দেবে। লাইসোজোম এইভাবে বিভিন্ন সংকটজনক অবস্থায় কি করে? এইভাবে অটোফ্যাগোজোমের গঠন করে এবং তার সাহায্যে বিভিন্ন কোষকে ধ্বংস করে দেয়। লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে নিজ কোষ মধ্যস্থ নিজের কোষেরই কোষ অঙ্গাণুগুলো পাচিত হয়ে বিনষ্ট হয়ে যায়। লাইসোজোমকে ওই জন্য বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। লাইসোজোমের তাহলে প্রধান কাজ হলো পরিপাকে অংশগ্রহণ করা। লাইসোজোমের পর আমরা যেটা পড়ব, দেখি কি পড়ি। লাইসোজোমের পর আমরা পড়ব প্লাস্টিড। প্লাস্টিডটা কি? আমরা দেখেছি সবুজ গাছ খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া, আমরা সবাই জানি। এই যে ক্লোরোফিলের সবুজ কণা, কেন ওখানে সবুজ হয়েছে? ওতে ক্লোরোপ্লাস্টিড থাকে বলে। প্লাস্টিড হচ্ছে দ্বি একক পর্দাযুক্ত। প্লাস্টিডের এরকম দুটো একক পর্দা আছে, একটা হচ্ছে বহির পর্দা আর একটা হচ্ছে অন্তঃপর্দা। এই বহির পর্দা এবং অন্তঃপর্দার মধ্যখানের অংশটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্থান, বোঝা গেল? এবং অন্তঃপর্দা ভিতরের দিকে যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের দিকে দীর্ঘ দীর্ঘ প্রজেকশন তৈরি করে। এই দীর্ঘ প্রজেকশন তৈরি করে, এই যে প্রজেকশনগুলো তৈরি করলো, এগুলোকে তখন বলা হয়, এই দীর্ঘ প্রজেকশনগুলোকে বলা হয় ল্যামেলা। এই ল্যামেলাগুলো যখন অন্তঃপর্দা থেকে বিনষ্ট হয়ে যাবে, অন্তঃপর্দার সঙ্গে সংযোগটাকে নষ্ট হয়ে যাবে, দেখো এর সংযোগ নেই এই ল্যামেলাটার, তখন সেটাকে বলা হবে ধ্বংসপ্রাপ্ত ল্যামেলা। তখন সেটাকে কি বলা হবে? ধ্বংসপ্রাপ্ত ল্যামেলা। দেখতে পেয়েছো? ধ্বংসপ্রাপ্ত ল্যামেলা, এটা একটা ধ্বংসপ্রাপ্ত ল্যামেলা। এবং এই প্লাস্টিড, তিন ধরনের প্লাস্টিড আছে। একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড,
একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। এই লিউকোপ্লাস্টিড হচ্ছে, লিউকো মানে হোয়াইট, এ হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। এর কাজ হচ্ছে সঞ্চয় করা। তাহলে লিউকোপ্লাস্টিডের কাজ কি? লিউকোপ্লাস্টিডের কাজ হচ্ছে সঞ্চয় করা, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট সঞ্চয় করে। বোঝা গেল? এই লিউকোপ্লাস্টিড যখন শ্বেতসার সঞ্চয় করে তখন সেটাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। লিউকোপ্লাস্টিড যখন ফ্যাট সঞ্চয় করে তখন সেটাকে বলা হয় ইলাইলোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্টিড যখন প্রোটিন সঞ্চয় করে তখন সেটাকে বলা হয় অ্যালিউরোনপ্লাস্ট। তাহলে কি বললাম? অ্যামাইলোপ্লাস্ট, ইলাইলোপ্লাস্ট আর প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোনপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোনপ্লাস্ট। এবং ক্রোমোপ্লাস্টিডের কাজ কি? গাছের যে কোনো ফুল ফলের যে বিভিন্ন কালার হয় সেই কালার তৈরি করা হচ্ছে ক্রোমোপ্লাস্টিডের কাজ। এর ফলে পতঙ্গ আসবে ফুলে, পরাগ সংযোগ হবে, বংশ বিস্তার হবে। আর ক্লোরোপ্লাস্টিডের কাজ কি? ক্লোরোপ্লাস্টিড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করাটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিডের কাজ। এরপরে আমরা দেখব ভ্যাকিউল। কোষের মধ্যে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে। সেই ফাঁকা জায়গাগুলোতে বিভিন্ন তরল পদার্থ থাকে এবং বিভিন্ন সঞ্চিত বস্তু থাকে এবং খরিত বস্তু থাকে। দেখা গেছে এই যে প্রাণী কোষের ক্ষেত্রে ভ্যাকুলগুলো ছোট হয়, প্রাণী কোষের ক্ষেত্রে ভ্যাকুলগুলো প্রাণী কোষের ক্ষেত্রে ছোট হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুলগুলো কিন্তু খুব বড় হয়। এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুলগুলো কি তৈরি করে দেখি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই ভ্যাকুলগুলো, এটা নিউক্লিয়াস, সাইটোপ্লাজমকে পুরো একদিকে সরিয়ে দেয় কোষ পর্দার দিকে। এইটা সাইটোপ্লাজম। এই যে সাইটোপ্লাজমকে একদিকে সরিয়ে এই যে কোষের যে অবস্থাটা তৈরি করলো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই কোষের এই অবস্থার একটা নাম আছে। সেই নামটাকে বলা হয় প্রাইমোরডিয়াল ইউট্রিকল। কি বলা হয়? আমি এখানেই লিখছি। এটা উদ্ভিদ কোষের তৈরি হয়। বুঝা গেল? এই যে প্রাইমোরডিয়াল ইউট্রিকল তৈরি হলো, এই উদ্ভিদ কোষের এই গহ্বরে জল, অক্সিজেন, রেচন পদার্থ অনেক কিছু জমা হয়। বোঝা গেল? এরপরে আমরা দেখব, আর হ্যাঁ, যেটা আমি বললাম এর আগে পড়ালাম, প্লাস্টিড। প্লাস্টিড কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। উদ্ভিদ কোষে পাওয়া যায় বলেই তো উদ্ভিদ কোষ সবুজ হয়, উদ্ভিদ কোষে ফুল অত রঙিন হয়, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড পাওয়া যায় না। প্রধানত আমি বলছি সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমটা প্রধানত প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। এই যে নিউক্লিয়াসের কাছে সেন্ট্রোজোম অবস্থান করে। এই সেন্ট্রোজোমে দুটি সেন্ট্রিওল থাকে এবং আর কি থাকে? এস্টাল রশ্মি থাকে। এই সেন্ট্রোজোম প্রাণী কোষের ক্ষেত্রে যখন কোষ বিভাজিত হয়, দ্যাট ইজ একটা প্রাণী কোষ বিভাজিত হয়ে যখন দুটো প্রাণী কোষ তৈরি করে, তখন সেন্ট্রোজোম এতে এই প্রাণী কোষের কোষ বিভাজনের সময় এক প্রকারের তন্তু তৈরি করতে হয়। এই তন্তুটাকে বলা হয় বেম তন্তু। বোঝা গেল? এই তন্তুটাকে বলা হয় বেম তন্তু। হ্যাঁ, এই বেম তন্তু গঠনে প্রাণী কোষে সেন্ট্রোজোম সাহায্য করে। তাহলে উদ্ভিদ কোষের বেম তন্তু কোথা থেকে তৈরি হয়? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে বিভিন্ন মাইক্রোটিবিউলস আছে সেখান থেকে বেমতন্তু গঠিত হয়। আমরা যখন দশম শ্রেণীর কোষ বিভাজন পড়বো এবং একাদশ শ্রেণীর, তখন আমরা বিস্তৃতভাবে আলোচনা করব। পরে আমরা পড়বো নিউক্লিয়াস।
নিউক্লিয়াসকে বলা হয়, এই যে এখানে আছে নিউক্লিয়াস, কোষের মস্তিষ্ক। কেন কোষের মস্তিষ্ক বলা হয়? কারণ নিউক্লিয়াস কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এই নিউক্লিয়াসের, আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ। একটি হচ্ছে নিউক্লিয় পর্দা। এই যে নিউক্লিয় পর্দা যেটা এঁকেছি, এটাও দুটো একক পর্দা নিয়ে তৈরি। এটা হচ্ছে দ্বি একক পর্দা দিয়ে তৈরি নিউক্লিয় পর্দা। একটা হচ্ছে বহির পর্দা, একটা হচ্ছে অন্তর পর্দা। দুটো একক পর্দার মধ্যখানে যে স্থান থাকে, এখানেও বলা হয় সেই স্থানটাকে পেরিনিউক্লিয়ার স্থান। এটাকে, এই স্থানটাকে কি বলা হয়? পেরিনিউক্লিয়ার স্থান। এবং নিউক্লিয়াসের পর্দায় দেখা যায় ছিদ্র দেখা যায়, এটাকে বলা হয় নিউক্লিয় ছিদ্র। এই নিউক্লিয় ছিদ্রের কাজ কি? নিউক্লিয় ছিদ্র নিউক্লিয়াসের সঙ্গে সাইটোপ্লাজমের সংযোগ রক্ষা করে। এই যেখানে যদি ছিদ্র থাকে, এর সঙ্গে সংযোগ রক্ষা করে। এটা রক্ষা করাটাই হচ্ছে ওর কাজ। এর মধ্য দিয়ে বিভিন্ন কিছু প্রোটিন, আরএনএ সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে প্রবেশ করে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে প্রবেশ করে। এই যে আদান প্রদান হয়, এই আদান প্রদানটা নিউক্লিয় ছিদ্রের মাধ্যমে সংগঠিত হয়। এবং নিউক্লিয় পর্দার ভেতরে জেলির মতো অংশ আছে, যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম কি করে? এই এখানে এক ধরনের জালক আছে, যাকে বলা হয় ক্রোমাটিন জালক। এই জালকটাকে ধারণ করে। আর কি আছে এখানে? একটা গোলাকার অংশ আছে, যেটাকে বলা হয় নিউক্লিওলাস। এই যে ক্রোমাটিন জালিকা, এই ক্রোমাটিন জালিকাটা আস্তে আস্তে যখন কোষ বিভাজনের দিকে এগিয়ে যায়, কোষের যখন একটা সার্টেন আকার আয়তন বৃদ্ধি পায়, কোষের যখন কোষ বিভাজনের সময় আসে, তার এজটা যখন বিভাজনের উপযুক্ত হয়, তখন এই ক্রোমাটিন জালিকাগুলো জট খুলে দিয়ে সুতোর মতো অংশ তৈরি করে। এই সুতোগুলো পরে পরে আস্তে আস্তে মোটা হয়, আর এর দৈর্ঘ্য কমে গিয়ে কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। এই ক্রোমোজোমের মধ্যে থাকে, আমি আঁকছি, ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে থাকে ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে কি থাকে? ডিএনএ এর মধ্যে থাকে জিন থাকে। ডিএনএ এর মধ্যে কি থাকে? জিন থাকে। জিন হচ্ছে বিভিন্ন প্রোটিন তৈরির সংকেত। এই সংকেত বহন করে বলে এই সংকেতের সাহায্যে বিভিন্ন প্রোটিন তৈরি হয় এবং আমাদের দেহে বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। ওই জন্য এই নিউক্লিয়াসের এই যে ডিএনএ কে বলা হয় বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। তোমার চোখটা তোমার বাবার মতো হয়েছে, কোথা থেকে পেলে? বাবার ক্রোমোসোমটা তুমি পেয়েছো, সেই বাবার ক্রোমোসোম থেকে তুমি পেলে। আমরা যখন পড়বো 10ম শ্রেণীতে কিভাবে জনন হয়, কিভাবে আমরা এই ক্রোমোসোমগুলো বাবা মায়ের থেকে পাই, হ্যাঁ, তখন আমরা দেখতে পাবো কিভাবে আমরা বৈশিষ্ট্যগুলোকে বহন করে চলি একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে। আজকে আমরা যে আলোচনাটা করলাম কোষের, সেটা খুবই সংক্ষিপ্ত আলোচনা। এই সংক্ষিপ্ত আলোচনা দিয়ে আমি পুরো কোষের গঠনটা আলোচনা করলাম। এবং এই কোষের সাইটোপ্লাজমে লাইসোজোম ব্যতীত ছড়িয়ে থাকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বিভিন্ন অংশ। এইগুলোকে বলা হয় মাইক্রো। মাইক্রো মানেই জানো ছোট। মাইক্রো যেগুলো হচ্ছে বিভিন্ন উৎসেচক ধারণ করে, অক্সিডেজ, পারঅক্সিডেজ, এই উৎসেচকগুলো ধারণ করে, এদেরকে বলা হয় মাইক্রো বডিজ। এই মাইক্রো বডিজের মধ্যে দেখো পেরক্সিজোম, গ্লাইঅক্সিজোম, স্ফেরোজোম, 3 ধরনের মাইক্রো বডিজ পাওয়া যায়। এবং যেহেতু আমরা এখন খুব গভীরে আলোচনা করছি না, ওই জন্য আমরা এগুলো সম্বন্ধে শুধু নামগুলো জানবো, আলোকপাত করব না। এবং সাইটোপ্লাজমের মধ্যে, ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের মধ্যে মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট তন্তু, বিভিন্ন ধরনের অনুনালিকা থাকে। এরা একটা জটিল জালকের গঠন তৈরি করে, যেটাকে বলা হয় সাইটোস্কেলিটন। এবং আমরা তো জানি, আমরা আগে বলেছি, সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু, দ্যাট ইজ গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, ভিটামিনস, বিভিন্ন কিছু অজৈব বস্তু এখানে থাকে। বোঝা গেল? তাহলে এই আজকে আমরা এই আলোচনা দিয়ে দেখলাম কিভাবে একটা কোষ গঠিত হয়। সে কিভাবে একটা কোষ গঠিত হয় তার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে এই কোষটার গঠন এবং তারপরে আস্তে আস্তে আমরা 10ম শ্রেণীতে কোষ বিভাজন, একাদশ শ্রেণীর কোষ বিভাজন, কোষের বিস্তৃত আলোচনা আমরা অন্য বিভিন্ন ভিডিওতে আমরা করব। আজকে ওভারঅল সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কোষের সম্পূর্ণ, ইউক্যারিওটিক কোষের সম্পূর্ণ গঠনটা দেখলাম। কেন ইউক্যারিওটিক কোষের বলছি? কারণ এই যে নিউক্লিয়াসের কথা আমরা বললাম, এই নিউক্লিয়াসের যে ক্রোমাটিন বস্তু,
যে জেনেটিক মেটেরিয়াল একে বলা হয়। এই ক্রোমাটিন বস্তু যে বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, সেটা একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। যে কোষে এই রকম পর্দা ঘেরা ক্রোমাটিন বস্তু বা নিউক্লিয় বস্তু থাকে, জেনেটিক বস্তু থাকে, তাকে বলা হয় আদর্শ নিউক্লিয়াস। এর 4টে অংশ। এবং কিছু, যেমন আমি ব্যাকটেরিয়ার কোষের কথা বলেছি, যে লিয়েনহিড প্রথম ব্যাকটেরিয়া দেখেছিলেন, তার কোষের এই যে নিউক্লিয় বস্তু ক্রোমাটিন বস্তুটা সাইটোপ্লাজমের মধ্যে নেকেড। এটা ডিএনএটা নেকেড ডিএনএ, খোলা অবস্থায় থাকে। এটাকে বলা হয়, এটা তখন এই কোষটাকে বলা হয় আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। এই কোষটাকে বলা হয় জেনোফোর। এটাকে বলা হয় নিউক্লিয়েড জেনোফোর। এই আদর্শ নিউক্লিয়াস নয়। এই কোষটাকে তখন বলা হয় প্রোক্যারিওটিক সেল। আর যার মধ্যে এরকম আদর্শ নিউক্লিয়াস আছে তাকে বলা হবে ইউক্যারিওটিক সেল। আজকে এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম, আমার পড়ানো শেষ হলো।